আজকে আমরা পড়বো হলো অ্যান্টিবায়োটিক্স এবং অনেক টাইপের অ্যান্টিবায়োটিক্স। আমরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে শুধুমাত্র আমাদের রেসপিরেটরি সিস্টেমে জানতে পারবো সকল টাইপের অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, মোটামুটি সকল টাইপের অ্যান্টিবায়োটিক গুলা কভার করে। তো প্রথমেই আছে পেনিসিলিন। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক এই পেশেন্টের বডিতে কোনো অ্যালার্জিক রিয়েকশন দিবে কিনা বা কোনো এই অ্যান্টিবায়োটিকটা সঠিকভাবে কাজ করবে কিনা এটা একটা টেস্ট করা হয়, যেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক ডিসেনসিটাইজেশন টেস্ট। মানে কি? Antibiotic desensitization therapy is recommended when the patient has an indication for a specific antibiotic and no acceptable alternate therapy is available. It helps to induce drug tolerance and temporarily eliminate IgE mediated hypersensitivity. মানে হলো এইটা এই এই অ্যান্টিবায়োটিক ডিসেন্স আমরা এর আগেও শুনেছিলাম, হয়তোবা দেখেছিলাম যে অনেক সময় অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন করে। তো এটা বোঝার জন্য আসলে অ্যান্টিবায়োটিকটা করবে কি করবে না, এটা বোঝার জন্য স্কিনের নিচে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়, যে দেখে যে এটা আসলে কাজটা কিভাবে করে। এটাই হলো অ্যান্টিবায়োটিক ডিসেনসিটাইজেশন টেস্ট। এই ওয়ে টু অ্যাভয়েড ফ্যাটাল অ্যানাফাইল্যাক্সিস ইন পেশেন্ট উইথ পেনিসিলিন অ্যালার্জি। এবং এই পদ্ধতিতে সবচেয়ে বেশি করে পেনিসিলিন এটাতে। এই পদ্ধতিটা সবচেয়ে বেশি করে হলো পেনিসিলিন। পেনিসিলিন হাইলি অ্যানাফাইল্যাক্টিক, বুঝছো? আমরা এই পেনিসিলিন, পেনিসিলিন জি, ভি, নেফিসিলিন, এমপিসিলিন, অ্যামক্সিসিলিন, এরা সবই পেনিসিলিন, তাই না? তো এই পেনিসিলিন একটা কোন একটা সাইড এফেক্ট কি অ্যালার্জিক বা অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন করে। একটা জিনিস লিখে রাখতে পারো, পেনিসিলিনে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু সেফালোস্পোরিনেও অ্যালার্জি থাকে। লিখে রাখো, এটা কাজে দিবে। একটু পরেই আমরা সেফালোস্পোরিন পড়বো। পেনিসিলিনে যাদের অ্যালার্জি থাকে তাদের কিন্তু সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলোতেও অ্যালার্জি থাকে। আম, পেনিসিলিন ক্রস সেন্সিটিভিটি উইথ সেফালোস্পোরিন, যেটা বললাম, দোজ অ্যালার্জিক টু পেনিসিলিন মে হ্যাভ ক্রস সেন্সিটিভিটি টু সেফালোস্পোরিন, লাইক সেফালেক্সিন, সেফাজোলিন, এই তো এগুলাই আর কি। ঠিক আছে, এবার আসি হলো ইম্পর্টেন্ট ম্যাক্রোলাইডস। যদিও আমরা মনে রাখার সুবিধার্থে বলি যে সকল মাইসিন আর ম্যাক্রোলাইডস, বাট সকল মাইসিনস আর ম্যাক্রোলাইডস কিন্তু ভ্যানকোমাইসিন কিন্তু ইয়ে না, মানে কি বলে এটাকে, ম্যাক্রোলাইডস না। মাথায় রাখো, হ্যাঁ। এরিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, এটা এইভাবেই পড়ো। পেনিসিলিন এইভাবে পড়ো, ম্যাক্রোলাইডস দিয়ে এরিথ্রোমাইসিন, এইভাবে পড়বা কিন্তু। গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আম, এদের সাইড এফেক্ট কি? নাউশিয়া, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন এটসেট্রা। অ্যাডজার্ট রিঅ্যাকশন হলো কি? প্রলং কিউটি ইন্টারভ্যাল। প্রলং কিউটি ইন্টারভ্যাল যদি হয়, কোন ধরনের রিদম তৈরি হয় হার্টে? বলতে পারবা? গতকালকেও বলছিলাম। প্রলং কিউটি যদি ইন্টারভ্যাল হয় তাহলে এটা কোন ইয়ে, কোন অ্যাবনর্মালিটি? টোরসা ডি কি হয়? পয়েন্টেস, ও, পলিমরফিক ভিটি, পলিমেরিক ভিটি এবং লো ম্যাগনেসিয়ামের কারণেও কিন্তু প্রলং কিউটি ইন্টারভ্যাল হয়, হ্যাঁ। এই যে টোরসা ডি পয়েন্টেস, মানে কিউটি ইন্টারভাল হলে রিদম হবে টোটাল টোরসা পয়েন্ট ডি এরকম। পয়েন্টেস, হ্যাঁ। এবং এই টোরসা ডি পয়েন্টেস কিউটি ইন্টারভ্যালটা যদি প্রলং হয়ে যায়, এই তো এটা ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু এই টোরসা ডি পয়েন্টেস হয়, হ্যাঁ। এই জন্য দেখবে অ্যালকোহলিক পেশেন্টদের এই ম্যালনারিশ থাকে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু টোরসা ডি পয়েন্টেস হয়। এই জন্য ব্যানানা ব্যাগ ব্যানানা ব্যাগ দেওয়া হয়। রিস্ক ইজ হায়ার উইথ কনকারেন্ট ইউজ অফ হ্যালোপেরিডল, সোটাল সোটারলল, অ্যামিওডারন, জিপ্রাসিডন অ্যান্ড অ্যাজোল অ্যান্টিফাঙ্গালস। এবং নিচের ওষুধগুলোর কারণেও কিন্তু আমাদের ইয়ে হইতে পারে, এই
কি বলে প্রলং কিউটি বা টোর্সারি পয়েন্টেস হতে পারে, হ্যাঁ। Torsades pointes বা polymorphic VT characterized by QRS complex that change shape and size in twisting pattern caused by prolonged QT from low magnesium also. Yes, একটু আগে বলছি। On the other hand, regular ventricular tachycardia has uniform shape throughout the strip. এই যে দেখ, ventricular tachycardia এবং torsades pointes এর ভিতরে পার্থক্য। দেখো এখানে তোমার এটা একটা সিমেট্রিক্যাল বা সমান তালে থাকে ventricular tachycardia। আর এটা কিন্তু ট্যাকিকার্ডিয়া, বাট এটা মানে পলিমরফিক কিউআরএস, মানে অনেকগুলা শেপ। এটা একটা শেপ, এখানে আরেক রকম, এখানে আবার ছোট, এখানে আরো ছোট, এখানে আবার বড়, এরকম এগুলো পাঠাবে। এটাকে বলা হয় পলিমরফিক বা বিভিন্ন রকমের শেপ থাকে, হ্যাঁ। নর্মাল কিউটি ইন্টারভেল ছেলেদের ক্ষেত্রে 42, 0.42, আর মেয়েদের ক্ষেত্রে 0.43। আহ এরপর আসছিল ম্যাক্রোরাইডস, তো বললামই। লো ম্যাগনেসিয়াম, এরপর আসলে সেফালোস্পোরিনস অলরেডি বলে ফেলছি না? যাদের পেনিসিলিনের অ্যালার্জি তাদের কিন্তু সেফালোস্পোরিনের অ্যালার্জি থাকবে, হ্যাঁ। যেমন কি এটা এইভাবেই পড়বা, সেফালোস্পোরিন, সেফালেক্সিন, সেফোক্সিটিন, সেফাজোলিন, এইভাবে পড়বা কিন্তু এদের তোমার প্রবলেম কি নেফ্রোটক্সিসিটি। নেফ্রোটক্সিক মানে জিআই কমে যাবে, তারপরে সরি, নেফ্রোটক্সিসিটি মিনস কিডনির পারফিউশন কমে যাবে বা কিডনি রিলেটেড প্রবলেম দেখা দিবে। তারপরে হলো কি জিআই ডিস্টারবেন্স থাকবে। এছাড়া আসলে আর মনে হয় না এখানে বড়, না নাই। Yes. এরপর আসে হলো অ্যামাইনো গ্লাইকোসাইড। এই অ্যামাইনো গ্লাইকোসাইডে কিন্তু ভ্যানকোমাইসিন পড়ে, বুঝছো? এটা অনেক সময় কিন্তু প্রশ্নে দিয়ে দেয়। এই মাইসিন থাকে তো, মনে করে যে এই মাইসিন সেই মাইসিন, ম্যাক্রোলাইডিসের মাইসিন এক, আসলে নো। অ্যামাইনো গ্লাইকোসাইডের কি কেনামাইসিন, নিওমাইসিন, ভ্যানকোমাইসিন, অ্যামিকাসিন, জেন্টামাইসিন, এগুলা, ঠিক আছে? এগুলা হলো অ্যামাইনো গ্লাইকোসাইড। এবং অ্যামাইনো গ্লাইকোসাইডের একটা প্রবলেম হলো এদের ট্রিপল টক্সিসিটি হয়। আর রিপিট, অ্যামাইনো গ্লাইকোসাইডের ট্রিপল টক্সিসিটি হয় কি? নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিসিটি এন্ড নিউরোটক্সিসিটি, এগুলো হয়, ঠিক আছে? এবার আসি হলো অ্যামাইনো গ্লাইকোসাইডের, কয়েকদিন আগে মনে হয় বলছিলাম পিক এন্ড থ্রু, মনে আছে সবার? পিক এন্ড থ্রু, পিক কখন? আচ্ছা, আমি একটা জিনিস, এটা কয়েকদিন আগে বলছিলাম ভালোভাবে, এখন তোমাদের জিজ্ঞাসা করি, বলো তো রুনা। একটা পেশেন্ট ভ্যানকোমাইসিন খাইছে সন্ধ্যা 8টায়, মানে ভ্যানকোমাইসিন ড্রিপে দেওয়া হয়েছে, হ্যাঁ, অথবা ওই যে 100 ml বোতলে দেওয়া হয়েছে, নরমাল স্যালাইনে মিক্সড করে ডাইলুট করে দেওয়া হয়েছে। এটা শেষ হইতে 9টা বেজে যাবে। 8টার সময় দিছে, 9টা বেজে যাবে শেষ হইতে। আমরা এই পেশেন্টের পিক কখন দেখব, থ্রু কখন দেখব? বলো রুনা। জি ভাইয়া। বলো, একটা ভ্যানকোমাইসিন দেওয়া হয়েছে পেশেন্টকে, পেশেন্টের এই ভ্যানকোমাইসিনটা শেষ হবে 8টায় দেওয়া হয়েছে, 9টায় শেষ হবে। পেশেন্টের কখন দেখবো, পিক কখন দেখবো? 8টায় দেওয়া হয়েছে, 9টায় শেষ হবে। হ্যাঁ। 9:30টায়। তো কি মনে হয়, ও ঠিক বলছে?
ঠিক তো বলছে, বাট এত সময় কই ছিল? হঠাৎ যেমন ঘুম থেকে উঠলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ট্রু কখন দেখবে? ট্রু কখন দেখবে? ভাইয়া আমার পাশে এত কথা বলতেছে আমার মা বোনরা, এই জন্য তখন রেসপন্স করছি না। ট্রু কখন দেখবে? 30 মিনিট আগে। হাফ আওয়ার আগে, হ্যাঁ, শেষ হওয়ার হাফ আওয়ার আগে, ঠিক আছে, নেক্সট ডোজের হাফ আওয়ার আগে। এটা থেকে কোশ্চেন কিন্তু এটা আসে, হ্যাঁ, এটা খুবই কমন একটা কোশ্চেন। পিক মিনস হাইয়েস্ট লেভেল অফ ব্লাড ড্রন উইদিন 30 মিনিটস অফ ইনফিউশন, আর থ্রু হইলো দ্য লোয়েস্ট ব্লাড লেভেল ড্রন 15 to 30 মিনিট বিফোর দ্য ডিউ ডোজ। আরেকটা জিনিস না বললেই নয়, এই ভ্যানকোমাইসিনের, সরি, অ্যামাইনোগ্লাইকোসাইডের ভিতরে ভ্যানকোমাইসিন একটা ড্রাগ আছে, তাই না? বিশেষ করে ভ্যানকোমাইসিনের থেকে স্ট্রোকটোমাইসিন, ভ্যানকোমাইসিন এগুলো তো আছেই। এই ভ্যানকোমাইসিন থেকে একটা জিনিস আসে খুবই কমনলি দেখছি যে এই ভ্যানকোমাইসিন এইটা দেওয়ার ফলে পেশেন্টের রেড ম্যান সিনড্রোম হয়। ভ্যানকোমাইসিন দেওয়ার ফলে পেশেন্টের রেড ম্যান সিনড্রোম কিন্তু একটা মানে হাইপার একটা রিঅ্যাকশন। এটা কিন্তু নন অ্যালার্জিক, নন অ্যালার্জিক হিস্টামিন রিঅ্যাকশনের কারণে হয়, এবং পুরো শরীর লাল হয়ে যায়, রেড ম্যান সিনড্রোম বলা হয় এটাকে। সাডেন অনসেট হাইপোটেনশন, এবং এর ফলে হাইপোটেনশন হয় কিন্তু পেশেন্টের, হ্যাঁ, সাডেন অনসেট হাইপোটেনশন, ফ্লাশিং, ম্যাকুলোপ্যাপুলার রাশ অন ফেস, নেক অ্যান্ড চেস্ট। যদি অ্যামাইনোগ্লাইকোসাইড থেকে পেশেন্টের লাল হয়ে গেছে বা হাইপোটেনশন হয়েছে, তাহলে ধরে রাখবে এটা রেড ম্যান সিনড্রোমের কথা বলা হয়েছে। আসে, এটাও কোশ্চেন আসে, পাওয়া যায়। আচ্ছা, এই অ্যামাইনোগ্লাইকোসাইড যদি কখনো ওভারডোজ হয়ে যায়, এর অ্যান্টিডট হিসেবে হায়ার হাই কি হায়া লুরিনোস হায়ালুরোনিডেস এই ড্রাগটা ব্যবহৃত হয়। যদিও এই, হ্যাঁ, বলে দিছি। Vancomycin induced hypotension usually results from a negative inotropic and vasodilator effect produced in part by a histamine release phenomenon. It occurs most commonly with rapid intravenous infusion of the drug. খুব দ্রুত দিলে কিন্তু এই এই জিনিসটা হয় আর কি, হ্যাঁ। তারপরে আসে হলো ভ্যানকোমাইসিন। একটু দেখো, আমি আসতেছি, হ্যাঁ, একটু wait, আমার একটু আর্জেন্ট শেষ করা হয়ে গেছে। হ্যাঁ, তাইছুন আপু, আজকে কি করলেন? ওই তো প্রশ্ন প্র্যাকটিস করতে গেছি, কারেন্ট হচ্ছে গেল কয়েকবার, এই আর কি কোন রকমে শেষ করলাম 85টা। বাহ, সে বিকাল থেকে শুরু করছি, মাঝখানে কারেন্ট নাই, 2-3 ঘন্টা তো গেছে, সাথে রান্না বান্না খাওয়া দাওয়া। তোমরা কি প্র্যাকটিসও বাসায়? না ভাইয়া, আপনি কি এখনো জিম করেন? মাঝে মাঝে। ওগুলা করলে কি কি মনে হয় যে সময় নষ্ট এরকম মনে হয়? সময় নষ্ট মনে হবে, হ্যাঁ, কিন্তু আবার এগুলো ছাড়া থাকাও যায় না। হ্যাঁ, আমারও সেম। করেন নাকি আপনি? জিম না, এমনি এক্সারসাইজ করি, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে, কিন্তু যাবো আসবো সব মিলে 3-4 ঘন্টা শেষ। হ্যাঁ, যাওয়ার আগে গুছানো, আসার পর খাওয়া দাওয়া, গোসল, দেখা যায় 2-3 ঘন্টা চলে যায় এইভাবে। হুম, তারপর তো মাঝে আমি মধ্যে ক্লান্ত হয়। তো আমি এটা শর্ট করে ফেলছি একদম, এখন আর এত সময় নষ্ট হয় না। কি? করছি কি, ধরেন ওই রেডি হওয়ার সময় পড়ি, হুম, একবার ব্যাগ ট্যাগ গুছাইয়া, তো যাওয়ার আগ মুহূর্ত পর্যন্তই পড়ি। ওইখানে গিয়ে 1 ঘন্টা করে 1 ঘন্টা পরে তারপর বাসায় আসি, ওই 1 ঘন্টা আবার লেকচার শুনি ভাইয়া। বাবা, তাহলে ঠিক আছে, কিন্তু আমার আসলে বেশি সময় নষ্ট হয়। মর্নিং ডিউটি থাকে, করি, এসে খেয়ে দিয়ে দৌড় দিই, ওখান থেকে আসি, আবার রান্না বান্না, গোসল, খাওয়া দাওয়া, একদম শেষ। না, এরপরে ওই যে রিদমটা নষ্ট হয়ে যায় 100%, মানে জিমে গেলে পড়ার যেটা সারাদিনের যেটা রিদম, ওইটা নষ্ট হয়ে যায়। হুম, কিন্তু ওইটা
তো থাকা যায় না, কি একটা সমস্যা। হুম, আমার লাগে আলাদা একটা শরীর ডিউটি হয়ে গেছে। অ্যাক্টিভ থাকে না তখন। সরি, আমার কাছে মনে ছিল তখন ছিলাম না, যেটা বলতে চাচ্ছিলাম এই অ্যামাইনো গ্লাইকোসাইড যেটা অ্যামাইনো গ্লাইকোসাইড বিশেষ করে ভ্যানকোমাইসিনের ফলে রেড ম্যান সিনড্রোমটা হয়। মোস্টলি ভ্যানকোমাইসিন দিয়ে কোশ্চেনটা করে, এই জন্য বলে দিলাম ভ্যানকোমাইসিন দিতে। ভ্যানকোমাইসিন কিন্তু একটা ভেসিক্যান্ট ড্রাগ, মানে এই ভ্যানকোমাইসিন দিলে তোমার কি বলেন ওই যে লাইনিং মানে ভেসেলের ভিতরে বার্নিং সেন্সেশন এবং থ্রোম্বোফ্লেম মানে ব্লিস্টার ঘটায় দিতে পারে যদি ভেইন ছাড়া অন্যদিকে চলে যায়। আই মিন কখনো যদি মাসেল বা সেলের ভিতরে ঢুকে যায় ক্যানোলাটা, সেই ক্ষেত্রে তোমার ব্লিস্টার ঘটায় বা থ্রোম্বোফ্লেবাইটিস ঘটায়। ইনফিল্ট্রেশন ক্যান কজ টিস্যু নেক্রোসিস, প্রিফারলি অ্যাডমিনিস্ট্রেটেড থ্রু সেন্ট্রাল লাইন। সাধারণত এই কারণে কিন্তু দেখবা বলে যে খুবই স্লোলি দিতে, কারণ বার্নিং সেন্সেশন, ম্যাসিভ বার্নিং সেন্সেশন হয় ভ্যানকোমাইসিন দিলে। এটা খুবই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক কিন্তু, হ্যাঁ, মাথায় রাখতে হবে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো তারপরে ওকে, এখন তো মিসিংগুলোর কথাবার্তা। এবং আরেকটা জিনিস হলো অ্যামাইনো গ্লাইকোসাইডের তিনটা প্রবলেম আছে, হ্যাঁ। একটা হলো নেফ্রো, অটো আর নিউরো, এটাকে ট্রিপল টক্সিসিটি বলে। অ্যামাইনো গ্লাইকোসাইডের তিনটা, এবং এই সাইড এফেক্টটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যামাইনো গ্লাইকোসাইড ড্রাগের তিনটা প্রবলেম হয়, একটা হলো নিউরো, অটো এবং নেফ্রো। নেফ্রো, অটো এবং নিউরো টক্সিসিটি, ট্রিপল টক্সিসিটি বলে এটাকে এই ড্রাগের। এটি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসে। এরপরে আসে হলো টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, তারপরে কি কোল কি ক্লোরটেট্রাসাইক্লিন এটসেট্রা আর কি, হ্যাঁ। ডক্সিসাইক্লিন, মানে সকল সাইক্লিন যাদের শেষে লাস্টে সাইক্লিন থাকে তারাই হলো ডক্সিসাইক্লিন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলা, এই মানে পড়াতে যাওয়ার আগে অ্যামাইনো গ্লাইকোসাইড আরেকটু কথা না বললেই নয়। সেটা হলো যে তোমার এই যে অ্যামাইনো গ্লাইকোসাইড সাধারণত তোমার মানে অন্যান্য অ্যান্টিবায়োটিক গুলা মানে না কাজ না করলে তখন কিন্তু এই অ্যামাইনো গ্লাইকোসাইডটা মোস্টলি ব্যবহার করে, বিশেষ করে মানে সিরিয়াস যে ইনফেকশন গুলো, লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেগুলো, এইসব কন্ডিশন, তারপরে কি বলে বিশেষ করে গ্রাম নেগেটিভ ইনফেকশন গুলাতে এটা খুবই বেশি ব্যবহৃত হয়, এই ভ্যানকোমাইসিন বা এমআরএসএ, মেথিলিন রেসিস্ট্যান্ট। হ্যাঁ এমআরএস এতেও কিন্তু ভ্যানকোমাইসিন ব্যবহার করা হয়। এমআরএস এ দ্বারা আক্রান্ত হলে পেশেন্ট এটা ব্যবহার করা হয়। যদি পেশেন্ট হসপিটালে থাকে তখন ভ্যানকোমাইসিন দেওয়া হয় বা জেন্টামাইসিন, হ্যাঁ, নইলে ক্লিন্ডামাইসিন দেওয়া হয়। বাসায় থাকলে ক্লিন্ডামাইসিন দেওয়া হয়, ইয়েস। দেখলাম। ভ্যানকোমাইসিন সাইড আচ্ছা, তারপরে আসি হলো টেট্রাসাইক্লিন, তো বললামই সকল সাইক্লিন হলো ইয়ে। তো সাইড এফেক্ট কি, সাইড এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। ফটোসেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, ক্যান কজ পার্মানেন্ট স্ট্রেনিং অফ টিথ ইফ ইউজ ডিউরিং টুথ ডেভেলপমেন্ট। ইয়েস, এই এটা ফটো মানে এটা এই ড্রাগ খেয়ে বাইরে গেলে তোমার গাটা চুলকায়, জ্বলাপোড়া করে, এরকম ক্যান কজ পার্মানেন্ট স্ট্রেনিং, এবং দাঁতের ইয়ে করে, কি বলে দাঁতের দাঁতের ইয়ে করে, ওটাকে কি বলে মানে দাঁত টুথ ডিসকালারেশন করে, ক্যান ডিক্রিজ দ্য এফেক্টিভ অফ ওরাল কন্ট্রাসেপ্টিভ। ইয়েস, এটা কিন্তু ওরাল কন্ট্রাসেপ্টিভের অ্যাক্টিভিটি কমায় দেয়, মানে প্রপারলি কাজ করে এটা কমায় দেয়। নার্সিং ইমপ্লিকেশন কি, ডু নট অ্যাডমিনিস্টার উইথ ফুড, মিল্ক অর মিল্ক প্রোডাক্ট। ইয়েস, মানে ইয়ের সাথে, অন্যান্য খাবারের সাথে না দেওয়াটাই ভালো। এরপর আসি হলো যে তোমার ফ্লোরোকুইনোলোনস। এখানে আরেক কিছু ড্রাগ আছে যারা তোমার ফটোসেন্সিটিভিটি করে, এটা একটু দেখে নেই। এই যে দেখো, স্ট্রিং অফ টি ডোন্ট টেক উইথ ফুড, এটা না, এই যে এটা ক্লাসিক ড্রাগ কন্ডিশনস উইথ ফটোসেন্সিটিভিটি, টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন, সালফোনিলুরিয়াস, সকল সালফার কন্টেনিং ড্রাগ গুলাই কিন্তু ফটোসেন্সিটিভিটি তৈরি করে। তার মোস্ট থায়াজাইড ডায়োরেটিক্স লাইক আর সালফার ডেরিভেটিভস, ওই যে মানে কি ক্লোরোথায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, এগুলোর কথা বলা হইতেছে। অ্যান্টিসাইকোটিক, বিশেষ করে তোমার হ্যালোপেরিডল, মেথোট্রিক্সেট, ফ্লাজিল, এসএল, সিস্টেমিক লুপারিথ্রোমাইডস, এগুলা।
এরা কিন্তু তোমার ফটোসেন্সিটিভিটি তৈরি করে। ঠিক আছে? এবার আসি হলো ফ্লুরোকুইনোলোনস লাইক সিপ্রোফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এগুলো সব হলো ফ্লুরোকুইনোলোনস। এদের একটা প্রবলেম হয়, এরা আমাদের টেন্ডন আছেন, টেন্ডনে ইনফ্লামেশন করে এবং এই অনেক সময় ইনফ্লামেশন করে টেন্ডন ছিঁড়েও ফেলে, মানে রাপচার ঘটায় এবং ইনক্লুডিং দেয়ার ফটোসেন্সিটিভিটি ড্রাগ। এটাও অনেক সময় পাওয়া যায়, কোশ্চেনে আসে, একটু স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। ফ্লুরোকুইনোলস তিনটা: টেন্ডন রাপচার, ফটোসেন্সিটিভ এবং টেন্ডাইটিস। আচ্ছা, আমরা মাত্র অ্যামাইনো গ্লাইকোসাইড সম্পর্কে পড়লাম। দে হ্যাভ ট্রিপল টক্সিসিটি এফেক্ট, আই মিন অটো, নিউরো আর নেফ্রো। তো প্রথমে আসলে অ্যামাইনো গ্লাইকোসাইডের তো বললামই, এটা অটোক্সিক, মানে এটা কান কান রিলেটেড বিষয়, হয়তো কানে পানি জমা দিবে, নাহলে কানে কম শোনাবে, এরকম। তারপর আসি হলো অ্যাসপিরিন। অ্যাসপিরিন আছে, আচ্ছা, ল্যাসিক্স এর বিষয়টা প্রায়ই আসে কোশ্চেনে। ল্যাসিক্স যদি 4 mg/মিনিট বা 40 mg/hour এই তোমার আইভি দেওয়া হয়, তখন কিন্তু এটা কানে পানি জমায়ে দেয় বা কানের প্রদাহ সৃষ্টি করে, যার ফলে কানে শোনা কমে যায়, এরকম হয়। এটা অটোটক্সিক ড্রাগ যদি ওভার 4 mg বা 40 mg বেশি পার আওয়ার থাকে। তারপরে সিসপ্লাটিন, এটা হলো কেমো ড্রাগ, এগুলার কারণেও অটোটক্সিক ড্রাগ হিসেবে এগুলা অটোটক্সিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল মোটামুটি বলার। ভাইয়া ফ্লাশ দিলেও অটোটক্সিসিটি হয়, মানে জোরে ফ্লাশ দিলে। হ্যাঁ, মানে ল্যাসিক্স। ল্যাসিক্স, হ্যাঁ, ল্যাসিক্স এর কথা বলতেছো না? হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ 4 ml/মিনিট, অ্যাবভ 4 ml/মিনিট যদি যায়, তো তখন এটা অটোটক্সিক দিকে টার্ন করে। ঠিক আছে? এবার আসি হলো অ্যাজমা। অ্যাজমা রিলেটেড একটু কথা বলতে, অলরেডি আমরা একটু কিছুটা ধারণা পাইছি অ্যাজমা আসলে কি। তো চলো আমরা একটু আম, বুঝার চেষ্টা করি। ইটস এ রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ। এবং আরেকটা জিনিস যাওয়ার আগে একটু বলে নিই, এবং অ্যাজমা কিন্তু রিভার্সিবল এবং এটা সাডেনলি হয়। ইটস এ রিভার্সিবল প্রবলেম, হ্যাঁ, এন্ড সাডেনলি হয় আর কি। The immunologic or allergic reaction causes histamine release, which produces bronchospasm, tenacious secretions, edema of the airway. Yes, মানে অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে হিস্টামিন রিলিজ হয়। ওই যে আমরা গতকাল পড়ছিলাম H2 রিসেপ্টর। এই H2 রিসেপ্টর আমাদের ইন্টারনাল অনেকগুলো ইয়ে করে, কি বলে এটাকে, তোমার এটাকে কি বলে, আই মিন মানে মিউকাস সিক্রেশন করে। তো এর ফলে কি হয়, আমাদের যে ইন্টারনাল যে ইয়ে আছে, মানে লাং, তারপরে ব্রঙ্কাস, এগুলোতে প্রচুর ফ্লুইড জমে ওই জায়গাটা ব্লক করে দেয়। তো এ তো বললামই। টাইপস, অ্যাজমা টাইপ: এক্সট্রিনসিক অর অ্যালার্জিক। অ্যালার্জিক অ্যাজমা কি হয়, হিস্ট্রি অফ এক্সিমা অর ফুড অ্যালার্জি। বিশেষ করে যেমন আমার এটা হয় যে তোমার কাঁচামরিচ খেলে তোমার সাথে সাথে হাঁচি কাশি, তারপরে তোমার নাক বন্ধ হয়ে আসে, এটা আমার হয়। 90% চাইল্ডহুড অ্যাজমা ইজ এক্সট্রিনসিক। সাধারণত তোমার বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই ফুড জনিত বা অ্যালার্জিক কারণে অ্যাজমা হয়ে থাকে। মেবি কজ বাই পোলেন, ডাস্ট মাইটস, স্মোক, অ্যানিমাল ডেন্ডার, এটসেট্রা। এই বাচ্চাদের ক্ষেত্রে পোলেন, এই বড়দের ক্ষেত্রে এটা হয়, মানে পোলেন ওই যে বাতাসে যেই এই পরাগ, ফুলের পরাগ, তারপরে ধুলাবালি, স্মোক, অ্যানিমাল ডেন্ডার, এটসেট্রা। ইন্ট্রিনসিক আর নন অ্যালার্জিক হলো নো এক্সাক্ট ইটিওলজি, এক্স্যাক্টলি কারণ জানা। ইমোশনাল আর ফিজিক্যাল স্ট্রেস আর ফ্রিকোয়েন্ট রিস্ক ফ্যাক্টরস।
এরপর আসি হলো আহ স্ট্যাটাস অ্যাজমাটিকাস। আচ্ছা, স্ট্যাটাস অ্যাজমাটিকাস একটু না বললেই নয়। আমরা অ্যাজমা হলে আমরা নিচেই পড়বো, বিভিন্ন ট্রিটমেন্ট আছে, তাই না? বিভিন্ন ওই যে ব্রঙ্কোডাইলেটর হাবিজাবি অনেক কিছু থাকে। কিন্তু কথা হইলো, যেই অ্যাজমাটা মেডিসিনে কাজ হয় না, যে অ্যাজমাতে মেডিসিন দিলেও কাজ হয় না, সেটাই হলো স্ট্যাটাস অ্যাজমাটিকাস। এক কথায় যদি বলি, অ্যাজমা ডাজন্ট রেসপন্ড ট্রিটমেন্টস, দ্যাট ইজ কল্ড স্ট্যাটাস অ্যাজমাটিকাস। এবং আরো কিছু ছোট ছোট জিনিস একটা ইনফরমেশন জানা দরকার, সেটা আমরা স্লাইডে দেখে নিই। হাউস মাইটস। হাউস মাইটস হলো যে তোমার ওই যে আমাদের স্কিনে ঘরের এই পাপোশে অথবা ঘরে এটা এই ধরনের ছোট ছোট ইয়েগুলো হাঁটাচলা করতে থাকে। আচ্ছা, এটাই ছিল বলার। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যাজমা যে ডেঞ্জারাস দিকে যাচ্ছে, বা অ্যাজমার কিছু ডেঞ্জারাস বিষয় আছে যেটা না জানলেই নয়, যে তোমার আহ এই স্লাইডটা একটু দেখি। ড্রাগস কজিং অ্যাজমা এক্সাসারবেশন, মানে কিছু ড্রাগ আছে যারা তোমার অ্যাজমাটাকে আরো খারাপের দিকে নিয়ে যায়। প্রথমে আসি কি এনএসএআইডি, বিটা ব্লকার, বিশেষ করে ফার্স্ট জেনারেশন। কেন বলো তো? তারপর অ্যাসিটাইল সিস্টিন, এই ড্রাগগুলা আমাদের অ্যাজমার কন্ডিশনটাকে আরো বেশি খারাপ করে নিয়ে যায়। বলতে পারবা কেন বিটা ব্লকার যে ফার্স্ট জেনারেশন? কোন আইডিয়া আছে কারো? ব্রঙ্কে কনস্ট্রাকশন করে বিটা ব্লক। হ্যাঁ, আর কোন জেনারেশন? ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন এন্ড থার্ড জেনারেশন, এটা যখন বলছিলাম তখন কিন্তু বুঝতে পেরেছি। কোনো হার্ট ফেলিয়ার রোগীকে বিটা ব্লকার দেওয়া যায় না। হ্যাঁ, এরপর আসি হলো অনলি সেকেন্ড জেনারেশন আর কার্ডিও সিলেক্টিভ। হ্যাঁ, এবার আসি হলো আম, তোমার কি বলে ফাইন্ডিংস, কি কি ফাইন্ডিং, সব হার্ট রিলেটেড, সরি লাং রিলেটেড ইস্যুটাই বেশি পাওয়া যাবে। ইরিটেবিলিটি, কফিং ইন দি অ্যাবসেন্স অফ ইনফেকশন, শর্টনেস অফ ব্রিথ, চেস্ট টাইটনেস, এক্সপিরেটরি হুইজিং, প্রোলংড এক্সপিরেটরি ফেজ, জোরে শ্বাস নিতে হয় আর কি। হ্যাঁ, তারপর ডিক্রিজ ভিকিউ রেশিও, ইউজ অফ অ্যাক্সেসরি মাসেলস, ডায়াফোরেসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস অন এবিজি। এরপর আসি হলো আচ্ছা, ভিকিউ রেশিও নর্মাল রেঞ্জ কত মনে আছে? বলছিলাম এই রেঞ্জটা মাথায় রাখতে। পারবা কেউ? 0.8 থেকে 0.9, কমলে কি হবে, বাড়লে কি হবে? ভিকিউ রেশিও। ভিকিউ রেশিও যদি কমে যায় তাহলে অ্যাজমা ইন্ডিকেট করে, আর যদি বেড়ে যায় তাহলে পালমোনারি এম্বোলা ইন্ডিকেট করে। এবং আরেকটা জিনিস, আম, এই ইয়েতে লিখে রাখতে পারো ফাইন্ডিংসে, যে ডিক্রিজ হুইজিং ইন পেশেন্ট উইথ এজমা ইন্ডিকেট ডেঞ্জারাস ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। লিখে রাখতে পারো, হ্যাঁ, যে ডিক্রিজ ডিক্রিজ সাডেন ডিক্রিজ হুইজিং, হঠাৎ করে পেশেন্টের শ্বাস প্রশ্বাসের শব্দ কমে গেলে এইটা কিন্তু অ্যাজমার খুব বাজে কন্ডিশন, মানে অ্যাজমার বাজে দিকে যাচ্ছে, টার্ন করতেছে, এটা ইন্ডিকেট করে। বুঝছো? লিখে রাখতে পারো। হ্যাঁ, এটা পাইরেটিক কোয়েশনে পাই। জি, হঠাৎ করে পেশেন্টের সাউন্ড হয়ে গেছে, লাক্স সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। হ্যাঁ,
অলিটা কিন্তু আমরা জানি ফার্স্ট এন্ড থার্ড জেনারেশন হলো নন কার্ডিয়াক সিলেক্টিভ, এই জন্য দে আর নট রিকমেন্ডেড ফর কি বলে অ্যাজমাটিক পেশেন্ট। অনলি সেকেন্ড জেনারেশন লাইক মেটোপ্রোল, অ্যাটেনোল, বিসোপ্রোল এগুলা নন কার্ডিও সিলেক্টিভ, যে কারণে এরা দেওয়া যেতে পারে। ভিকিউ ম্যাচ নর্মাল ভিকিউ রেশিও হলো 0.8 থেকে 0.9। ভিকিউ রেশিও ইনক্রিজেস উইথ পালমোনারি এম্বোলাই আর ডিক্রিজ উইথ অ্যাজমা অ্যাটাক। দেখেন symptoms of asthma exacerbation, supraesternal retraction, intercostal retraction মানে মানে বুকের খাঁচা মাসেলগুলো সব ভিতর দিকে ঢুকে যাবে। প্যারাডক্সিক্যাল ব্রিদিং, যেভাবে শ্বাস নিলে যা হয় তার উল্টাপাল্টা হবে। ঠিক আছে, এটা অনেকবার এর আগে বলছি, এখন নতুন ভাবে বলতে চাই না। এই যে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট ব্রিদিং এগুলো এখানে দেওয়া আছে। এরপরে এই যে এটা মানে যেভাবে প্যারাডক্সিক্যাল আমরা শ্বাস নিলে কি হবে, লাংস এক্সপেনশন হবে, আর শ্বাস ছেড়ে দিলে লাংস ভিতর দিকে ঢুকে যাবে। এটা হলো সিস্টেম, বাট প্যারাডক্সিক্যাল ব্রিদিং এর উপরটা উল্টা যায়। অ্যাবসেন্ট ব্রিথ সাউন্ড ইন এ ক্লায়েন্ট উইথ অ্যাজমা ইজ মেডিকেল ইমার্জেন্সি, যেটা মাত্র বললাম। এ সাডেন ডিক্রিজ ইন হুইজিং ইন এ পেশেন্ট উইথ অ্যাজমা may be the sign of silent chest due to rapid decrease in airflow from increased bronchial obstruction. It can progress to a status asthmaticus, respiratory failure, unconsciousness, and death. এবার আসি হলো অ্যাজমার মেডিকেল ম্যানেজমেন্ট, শর্টলি একটু দেখি না দেখি নয়। আহ 2 মিনিট আছে ভাইয়া। চলো আমরা একটা ব্রেকের থেকে আসি ভাই।